This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সপ্তাহের প্রথম দিন সোমবারের সুপ্রভাত। নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে একটা ভয়ঙ্কর দাবি নিয়ে কিন্তু অনুষ্ঠান শুরু করছি। সেটা হচ্ছে অবিলম্বে গৌতম আদানিকে অ্যারেস্ট করা হোক, গ্রেপ্তার করা হোক। এবার আপনারা বলবেন যে সেটা কি? দেখুন, এতগুলো দিন কেটে গেছে, আজকে সোমবার, প্রায় সপ্তাহ ঘুরতে চললো, 12 তারিখে হয়েছে। আজকে অলমোস্ট 16 তারিখ, মানে 12, 13, 14, 15, 16, 5 দিন কমপ্লিট। অথচ আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হলো, তাতে আহমেদাবাদের বিমানবন্দরের দায়িত্ব থাকা আদানি, যিনি কিনা ভারতবর্ষের প্রায় অধিকাংশ, ছবিটা দেখে নিন, যে কেন নাম দিয়েছি মোদির পুষ্যি। মোদির পুষ্যি মানে মোদির একেবারে আদরের। তার একটার পর একটা লজিক স্ট্যান্ড করব, আপনারা ছবিগুলো চট করে এক ঝলক দেখে নিন যে কি কাণ্ডটি হয়েছে এই আদানির উত্থান তার তথাকথিত নরেন্দ্র মোদীর হাত ধরে। এবারে আমি কিছু কথা শোনাবো, কিন্তু শোনাবার আগে আপনাদের আরো কয়েকটি ভয়ঙ্কর ঘটনা বলি, যেটা মানে সকালবেলা বলতেও আমার খারাপ লাগছে, ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন বা খবরের কাগজ দেখেওছেন। সেটা হচ্ছে যে গতকাল রোববার বা শনিবারের সামটাইম আরো দুটো বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের পুনার একটি নদীর উপর থাকা ব্রিজ হঠাৎ করে ধাম করে ভেঙে পড়েছে, এবং সেই ব্রিজটি বেশ বড়, গাড়ি চলাচল করে ইত্যাদি ইত্যাদি, এবং মানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, ছবিটা দেখে নিন। তো এই যে ব্রিজটা ভাঙলো, সেখানেও বিজেপি গভর্নমেন্ট, দেখে নিন ব্রেকিং নিউজ। তো এই যে ব্রিজটা ভাঙলো, এটা দায় কার? কে দায় নেবে? কিভাবে নেবে? দ্য কোয়েশ্চেন ইজ কামিং। যে পর পর ঘটনাগুলো ঘটছে, এবং একই সাথে জানাই যে উত্তরাখণ্ডে একটি চপার দুর্ঘটনা হয়েছে, তাতে 6 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার। উত্তরাখণ্ডে আপনারা জানেন যে শিবকাশি বা ইত্যাদি জায়গা, সেখানে একটি চপার দুর্ঘটনা কিন্তু গতকালই ঘটে গেছে, এবং 6 জনের মৃত্যু হয়েছে, অন স্পট প্রত্যেকে মারা গেছে। নাকি শুনছি একজন নাকি বেঁচে গেছে, আজকাল এটা একটা নতুন ব্যাপার হচ্ছে, কেউ একজন বেঁচে যাচ্ছে গোছের। তো ঘটনা যেটা, যে এগুলো পরপর পরপর নরেন্দ্র মোদীর ইমেজকে শেষ করছে, যে তার রাজত্বে সে একেবারে সেই করমণ্ডল এক্সপ্রেস থেকে শুরু করে একেবারে আজ সোমবার অব্দি যতগুলো ঘটনা ঘটেছে, শুধু পরের পর ঘটনা। কিন্তু তার আগে আরেকটি নিন্দা করি, যেভাবে ইরানের উপর বোমা বর্ষণ করছে ইসরায়েল, ভারতের বন্ধু বা নরেন্দ্র মোদীর বন্ধু, তাকে চরম নিন্দা করি, এবং নিশ্চয়ই আশা করি যে আমেরিকার কুবুদ্ধি এবং নরেন্দ্র মোদী চুপ করে থাকা, দুটোই কিন্তু আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে এবং তেলের জায়গা থেকে, যে তেল ইরান ডাইরেক্টলি আমাদেরকে দেয়, সেখান থেকে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এইভাবে যদি ইসলামিক দেশগুলোর উপর আক্রমণ চলতে থাকে, তাহলে তার থেকে খারাপ কিছু না, কারণ আমাদের ইসরায়েল এমন কিছু উপকার করেনি যাতে করে ইসরায়েলের জন্য আমাদের গদগদ হতে হয়। তারা একের পর এক দেশকে আক্রমণ করছে, অ্যান্ড ইটস কমপ্লিটলি কি বলা যায়, মানে একেবারেই নিন্দনীয় তো বটেই, এবং নোংরামিতে ভরা, এবং তার পেছনে আর কারা কারা মদতদার রয়েছে। যাই হোক, আজকের বিষয়টি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনাদেরকে তুলে ধরবো। ছোট্ট ভিডিও আজকে আমাদের, সপ্তাহের প্রথম দিন আপনাদের কাছে বিচার চাইছি। সেটা হচ্ছে যে এই যে গৌতম আদানি, তার উত্থানটা কিভাবে হলো সেটা পরে বলছি, কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যে আমেরিকার কোর্টে সমন জারি হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হোক, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা যেভাবে সেটাকে গুটিয়ে তাদের বিচারালয় থেকে বার করেছে, তাতে তাদের গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের কোনো একটা অনুরোধে, এবং সেই অনুরোধটা কি, যার জন্য গৌতম আদানিকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমি আপনাদেরকে ঘটনাটা বলছি, আমেরিকার ঘটনাটা, আপনারা খুব ভালো করে শুনে নিন।
বৃহস্পতিবার 21শে নভেম্বর 2014 নিউ ইয়র্কের এডেরাল প্রসিকিউটররা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম এস আদানি, তার ভাগ্নে সাগর আদানি এবং আরো 6 জনের বিরুদ্ধে জালিয়াতির একাধিক অভিযুক্ত করেছেন। সৌরবিদ্যুৎ চুক্তিতে অনুকূলের শর্তের বিনিময়ে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য বহু বিলিয়ন ডলারের একটি স্কিম থেকে এই অভিযোগ আনা হয়েছে, যার মাধ্যমে 2 বিলিয়ন ডলারেরও বেশি মুনাফা অর্জনের কথা ছিল। চিন্তা করুন কি ভয়ঙ্কর জিনিস। তারপরেরটা কি লিখছে, আমি কৃতজ্ঞতা জানাই দা হিন্দু পেপারকে যে এখনো খবরের কাগজ ওয়ালারা অন্তত সত্যিটা বলছে, তারা এখনো বিক্রি হয়ে যায়। এই অভিযোগে ভারতীয় সরকারি কর্মকর্তাদের 250 মিলিয়ন ডলারেরও বেশি ঘুষ দেওয়ার, বিনিয়োগকারীদের এবং ব্যাংকগুলোকে মিথ্যা বলে কোটি কোটি ডলার সংগ্রহ করার এবং ন্যায় বিচারে বাধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে নিউ ইয়র্কের পূর্ব জেলায় অবস্থিত মার্কিন অ্যাটর্নি অফিসে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে। মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লিজা মিলারের বরাত দেওয়া হয়েছে বলেই খবর। মার্কিন ঘুষ প্রকল্পে অভিযুক্ত আদানি, এটারই লাইভ আপডেট। ফলে ঘুষ ঘাসি মানে চরম নিন্দনীয়। আপনারা জানেন যে এর আগেও ওই আপনার নীরব মোদী থেকে শুরু করে একেবারেই বিজয় মালিয়া ইত্যাদি ইত্যাদি, এরা সব কোটি কোটি টাকা এখান থেকে তুলে পালিয়ে গেছে। তাদেরকে ধরার নাম নেই, তাদের একজনকেও ধরা যাচ্ছে না। ঠিক এই সময়টা আমাদের ঘরে বসে মোদির খাতিরে, আরেকবার ছবিটা দেখুন যে মোদি কি খাতির তার সঙ্গে, মানে এই আদানির সঙ্গে। গৌতম ভাই বলে ডাকে। ছবিটা এক ঝলক দেখে নিন যে কিভাবে তার রাইজিং হয়েছে। এবং এই যে নরেন্দ্র মোদীর যে এই অসাধারণ ছবি, এটা ছবিটি যারা বের করেছে দেখুন, এই যে নরেন্দ্র মোদী এবং আদানির কম্বিনেশন, যে প্রায় সমস্ত, সেটা পরে আসছে, সমস্ত ইজারা দিয়ে বসে রয়েছে। এবং আজকে যে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটেছে তার দায় কেন নেবে না, সে ব্যাপারে পরে আসছে। কি করে এত আদানির উত্থান সেটা আপনাদের বলি। The Adani Group announced a new organization structures as it looks to consolidate and grow its airport business. R.K. Jain, Chief Executive Officer of Mumbai Airport, has been made the CEO of Groups, মানে আদানি গ্রুপের সিইও হয়েছে। এয়ারপোর্ট ডিভিশন জৈন, who was associate with Mumbai International Airport Limited, অর্থাৎ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, যেটা গভর্নমেন্টের ছিল, সেখানে যুক্ত ছিল, সেখান থেকে ছেড়ে বেরিয়ে এসে আদানির ওখানে জয়েন করেছে, মানে বিরাট টাকা পেয়েছে বলে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি এয়ারপোর্ট লিমিটেড, Mumbai International Airport Limited, since company inceptions, will also look after the Mumbai Airport slum development project and regularity issue, the group said in a staff announcement. তো তারা বলছে যে এরা নাকি দারুণ দুর্দান্ত কাজ ফাজ করবে, এইরকম একটা লজিক দিয়ে উত্থান। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে 2014 এর আগে গৌতম আদানির ব্যবসাটা কি ছিল। গৌতম আদানির ব্যবসা ছিল জাহাজ ঘাটের ইজারা নিয়ে। মানে এদের ব্যাপারটা কি জানেন তো, এর থেকে টুটু বোসের বিজনেস অনেক বেশি বড়, কারণ সেটাও জাহাজি বিজনেস, যে তারা জাহাজ নিয়ে জাহাজের ব্যবসা করেন, জাহাজ কেনেন, অনেক সময় স্টিভেডারের কাজ করেন। স্টিভেডারের কাজ হচ্ছে গিয়ে মালপত্র যেগুলো নামবে বা উঠবে বা যেভাবে মালপত্র ডেভেলপ হবে সেগুলোর সব ছানবিন করাটা স্টিভেডারের কাজ। এই ধরনের স্টিভেডারের কাজটা কিন্তু আদানি একেবারে গুজরাটে বসেই করতেন, মানে জামনগর টামনগর সমুদ্র তটে। সেখান থেকে তার তত্তর করে মোদি আসার পর থেকে উত্থান শুরু হলো এবং একের পর এক জায়গা তার দখলদারিতে গেল। সেটা ইলেকট্রিসিটি বলুন, শুধু দেশে না বিদেশেও। তারপরে বিমানবন্দরগুলোকে কেনা। আপনারা শুনলে অবাক হবেন যে 2016-17 পর আদানি গ্রুপ এই এয়ারপোর্টের ইজারা নেওয়ার জন্য একটি কোম্পানি খোলে এবং 2020 মধ্যে কিন্তু তারা প্রত্যেকে অর্ডার পেতে আরম্ভ করে। তারা আহমেদাবাদের মতন এরকম ডজন খানেক বা তারও বেশি এয়ারপোর্টের দায়িত্ব নিয়ে নেয়। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে কার দয়াতে আদানির এরকম রমরমা। এবং আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গেও হলদিয়া পোর্টেরও খানিকটা দায়িত্ব পাওয়ার কথা ছিল,
যেটা পরবর্তী অধ্যায়ে যতটুকু শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার সেটা ক্যান্সেল করে দিয়েছে। ফলে আদানির এই রমরমা কেন, কি বৃত্তান্ত, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ নরেন্দ্র মোদী যে আদানিকে এই রেটে তুলতে শুরু করলেন কেন? তাতে যা ক্ষতি হওয়ার তো হচ্ছেই। আনাড়ি লোক, যে ব্যবসা তিনি বোঝেন না সে ব্যবসার মধ্যে ইন্টারফেয়ারেন্স করে সর্বনাশ করে দিয়েছেন, এবং সর্বনাশের প্রতিফল আজকে হাতে হাতে পাওয়া যাচ্ছে। যে 242 জন কেন, আজকে 275-এরও অধিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার পরপর বিবরণ দেব, কিন্তু কথাটা হচ্ছে যে আদানিকে কেন গ্রেপ্তার করা হবে না। দেখুন, আমাদের এখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমৃতে আগুন লাগলো, আমৃতে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমৃর মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এই সেদিনকে একটা ঘটনা বলি, যে বড় বাজারে আগুন লাগলো একটি হোটেলের সামনে, হোটেলের মালিক এবং তার উপরে থাকে যে একটা বার বা রেস্টুরেন্ট ছিল, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হলো। শুধু এখানেই নয়, যখন যেখানে এই ধরনের ঘটনা ঘটে তার মালিককে গ্রেপ্তার করতে হয়। এবার বিমান দুর্ঘটনা যেটা হলো সেটা টাটা এয়ার, অর্থাৎ টাটার এখন ইয়েকে কিনেছে, এয়ার ইন্ডিয়াকে কিনেছে, কিন্তু টাটা প্রত্যেকে 1 কোটি টাকা করে টাটা গ্রুপ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু সেটা কথা না যে তাদের রেসপন্সিবিলিটি কি, বা বিমান দুর্ঘটনাটা ঘটলো কেন, বিমানে কি কোনো রকম গোলযোগ ছিল কিনা, তার জন্য কিন্তু টাটা গ্রুপের যারা এই বিমানের সঙ্গে যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করা উচিত ছিল ফান্ডামেন্টালি। যে এতগুলো লোকের মৃত্যু হলো সেটা টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না। এবং এয়ারপোর্টের দায়িত্বে থাকা যারা, সেটা আমি আরেকবার রিপিট করবো বিরতির পর, কিন্তু গ্রেপ্তার করা হলো কাকে আপনারা শুনলে অবাক হয়ে যাবে। গতকাল বা শনিবার দিন রাত্রিবেলা এরকম একটা টাইমে, বা শনিবার দিন বিকেলের দিকে গ্রেপ্তার করা হলো একটি 17 বছরের বাচ্চা ছেলেকে, যে ভিডিও করছিল। কেন ভিডিও করছিল, কি বৃত্তান্ত, যদি আমাদের সঙ্গে থাকে আমরা সেই ভিডিওটা দেখাতে পারি। এবং সেই ভিডিও করার জন্য সেই ছেলেটাকে গ্রেপ্তার করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ভাবতে পারেন যে একটি বাচ্চা ছেলেকে ধরে হাস্যকর একটি জায়গা তৈরি করা হয়েছে, যে তুমি বেটা দায়ী, তুমি ভিডিও করেছো, তাতে ছবি উঠেছে, পুলিশ টানতে টানতে নিয়ে গেছে, এবং মিডিয়া তাদেরকে জিজ্ঞেস করছে একে গ্রেপ্তার করছেন কেন, গ্রেপ্তার করছেন কেন, কোনো উত্তর দিতে পারেনি। তাহলে সব বেটাকে ছেড়ে নেড়ে বেটাকে ধর বলে একটা কচি বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে 242 জনের মৃত্যু কেন, তার সঙ্গে ওই যে এয়ারপোর্টের সামনে যে বাড়িটা ছিল তার মধ্যে যে ডাক্তাররা পড়াশোনা করছিল তাদের মৃত্যু, সব মিলিয়ে প্রায় 300-র কাছাকাছি মৃত্যু। তার জন্য দায়ী হচ্ছে কি একটা বাচ্চা ছেলে 17 বছরের। কাজেই সেই ব্যাপারে আরেকটু ডিটেল বলবো, এবং শুনলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন একটা ছোট্ট বিরতির পর। কেন বলেছি যে আদানিকে গ্রেপ্তার করো, তার লজিকটা স্ট্যান্ড করবে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার শুনুন কেলেঙ্কারিগুলো। যে এই যে 242 জনের মৃত্যু হয়েছে প্লেনের অভ্যন্তরে, তাদের বডিগুলোকে ঠিক মতন বোঝা যাচ্ছে না, এবং এমন দলা পাকিয়ে রয়েছে যে একটা ব্যাগের মধ্যে 2টো মুন্ডু পাওয়া যাচ্ছে, কি করে সেটার মধ্যে ঢুকলো কে জানে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই বিরাট অ্যাক্সিডেন্ট পর নরেন্দ্র মোদী গিয়েছিলেন অকুস্থলে, এবং তিনি ওই ভাঙা ফ্লাইটটিকে দেখছেন, এবং সেটা আবার তলা থেকে ক্যামেরা দিয়ে তাকে শো অফ করা হচ্ছে যে দেখুন প্রধানমন্ত্রী দেখছে। মানে লজ্জা শরমেরও একটা ব্যাপার থাকে।
একটা এত বড় বিমান দুর্ঘটনার পর তিনি স্পটে গেছেন, ঠিক আছে, কিন্তু তিনি যে বিমানটার দিকে তাকিয়ে রয়েছেন সেটা এনআই এর কেউ একজন ক্যামেরাম্যান একদম তলা থেকে তুলছে, মানে আর্টিফিশিয়াল ইয়ের মতন, যে এটা তুলতে হবে সেইভাবে তাতে তোলা হচ্ছে। একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের আর কত লজ্জা দেবেন বলতে পারেন? কি করে এই বিমানের ছবি আপনি তুলতে গেলেন তার সামনে দাঁড়িয়ে? তারপরে কি রিয়াকশন হলো? তারপরে তিনি বেরিয়ে গেলেন, তার কাজ শেষ, একবার হাসপাতালে দেখা টাকা করে চলে গেছে, আবার নর্মালাইজ হয়ে গেছে। আবার গতকাল যে চপার দুর্ঘটনা হয়েছে সেই নিয়ে মুখে কুলু। তো আমার কথাটা হচ্ছে যে কেন আদানিকে গ্রেপ্তার করা হোক, মানে অন্য কোনো দেশ হলে এতক্ষণে গ্রেপ্তার হয়ে যেত, বা কংগ্রেসের রাজত্ব থাকলে বা অন্য রাজত্ব থাকলে গ্রেপ্তার হয়ে যেত। প্রথম কথাটা বলি যে ৩-৪টি কারণ দেখা যাচ্ছে। প্রথম কারণটি হচ্ছে বিমানে গোলমাল ছিল, যে এসি খারাপ ছিল বা ওই গোছের কিছু, যেটা দিল্লি থেকে ফ্লাইটটা আসার সময় অনেকে বলেছে যে ভীষণ গরম লাগছে আমাদের। এটা অনেক সময় হয়ে থাকে এয়ারলাইনের ভেতরে, কিন্তু এরকম ধরনের মানে দুর্দান্ত 787 বিমানের মধ্যে গরম লাগবে সেটা কিন্তু খুব মানে প্রয়োজনীয় ব্যাপার না। সুতরাং সেটা একটা গন্ডগোল হয়ে থাকতে পারে এবং সেটাকে তদন্ত করা দরকার, এবং দরকার বলেই এয়ার ইন্ডিয়ার যারা কর্মকর্তা, মানে টপ ম্যান সিইও, তাকে গ্রেপ্তার করা উচিত, যে তোমার বিমানে কি ছিল ছানবিন করা তো উচিত, ঘরে বসে থাকলেই হবে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এমন কোনো কাণ্ড হয়ে থাকবে যাতে করে, আপনাদের আগের দিনও আমি বুঝিয়েছিলাম খুব ভালোভাবে, আপনারা সেটা কতটুকু বুঝেছেন বা শুনেছেন মনে আছে কিনা আমি জানি না, সো আই শুড হ্যাভ টু রিপিট দ্য ম্যাটার এগেইন, যে টোটাল বিমানটা যে উড়ে সেটা ডিজিসিএ অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা টপ পোস্ট, যার সর্বোচ্চ কর্মকর্তার মানে যিনি থাকেন, সেই পথটা হচ্ছে গিয়ে অনেকটা, সেই পথটা হচ্ছে অ্যাবসলিউটলি ডেপুটি, কেন্দ্রীয় ডেপুটি মন্ত্রীর সমতুল্য, অর্থাৎ গাড়ির হুটার থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা তিনি পাবেন। আর তার আন্ডারে থাকা এয়ারপোর্ট অথরিটি, এয়ারপোর্ট অথরিটির একটি অংশ হচ্ছে গিয়ে যেটা এতে থাকে, যারা পুরো অপারেট করে, যে বিমান কেমন ভাবে যাবে। আগের দিন আমি খুব ডিটেল বলেছিলাম, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে অপারেশন সেন্টার যেটা, যেখান থেকে সমস্ত র্যাডারে ধরা পড়তো একটা সময় বা ইত্যাদি ইত্যাদি। তো সেখান থেকে গন্ডগোল হয়ে থাকতে পারে, কারণ আপনারা জানবেন যে যখন বিমানটি ওড়ে তখন তাকে টোটাল কন্ট্রোল করে এটিসি, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল না। এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা যে কোনো বিমানবন্দরের টপে থাকে, এবং বড় বড় সব শহরের মধ্যে কিন্তু এটিসি একটা দপ্তর রয়েছে, টোটালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, এবং তারা যত বিমান তাদের আকাশ দিয়ে যাবে প্রত্যেকটা বিমানকে ডিরেকশন দিতে থাকবে, কারণ যিনি পাইলট তার কোনো ফাংশন থাকে না, তিনি বিমানটাকে শুধু টেক অফ করার পর তাকে এটিসি থেকে কন্টিনিউয়াসলি বলতে থাকে, ধরুন এখান থেকে দিল্লি যাচ্ছেন, তো এটিসির তো একটা ক্যাপাসিটি আছে, বিমানটা যাচ্ছে 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 যাচ্ছে, কলকাতার লিঙ্কেজ কেটে গেল, যেই মুহূর্তে কেটে যাবে ধানবাদে ওরকম একটা এটিসি আছে, ধানবাদে যদিও কোনো বিমানবন্দর নেই, ধানবাদের এটিসির সঙ্গে সঙ্গে এই বিমানটাকে গ্রিপ করে নেবে, বলবে যে হ্যাঁ ডান দিকে যাও বা দিকে যাও। ধানবাদের পর বেনারস, বেনারসে একটা এটিসি আছে, বেনারসের পর কানপুর, কানপুর বলবে যে এবার তোমার নামার পালা, ডান দিক বাদিক করে দিল্লিতে নেমে গেল। এই হচ্ছে টোটাল এটিসির কাজ। কিন্তু এটিসি থাকুক, ডিজিসিএ থাকুক, যাই থাকুক, টোটাল বিমানবন্দরের দায়িত্বে রয়েছে গৌতম আদানি। এবার গৌতম আদানির কাজ কি? গৌতম আদানির কাজ হচ্ছে গিয়ে এয়ারপোর্ট অথরিটির সমস্ত ব্যাপারগুলো দেখা, কারণ এয়ারপোর্ট অথরিটি তার হাতে, এবং স্বাভাবিকভাবেই এটিসি ঠিক মতন কাজ করছে কিনা বা এটিসির কাজে কোনো গলত হচ্ছে কিনা, কারণ এটিসি পারমিশন দিয়ে দেয় পাইলটকে, পাইলট ফ্লাইট প্ল্যান দেয় যে আমার এতগুলো প্যাসেঞ্জার আছে, এতটা মাল রয়েছে, এতটা তেল রয়েছে, সেটা এটিসির কাছে জমা দিলে এটিসি তাদের লোক পাঠায়, বিমানে গিয়ে তারা চেক টেক করে সই করে দেয়, বিমান ওড়ে। সেদিনকে কিন্তু এটিসির থেকে কোন রকম লোক গিয়েছিল বলে এখনো পর্যন্ত খবর নেই, বা ইদানিং যাচ্ছে পাচ্ছে বলেও কোনো খবর নেই, কারণ এর দায়িত্বটা ঘাট থেকে ছেড়ে দিয়ে যত পয়সা কামানো যায় আদানি কামিয়ে যাচ্ছে। চিন্তা করুন, 242 জনের মৃত্যু, আপনার বারবার করে একটা কথা বলছি, ইরেসপন্সিবিলিটি অফ এটিসি, যার দায়িত্ব আদানিকে নিতেই হবে। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে বিমানবন্দরের পাশে যে ঘাস থাকে, এটার জন্য আমি অনিকেত চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক, ইউটিউবার, তাকে ধন্যবাদ জানাই, কারণ এটা আমার মাথায় ছিল না, পরে খেয়াল হলো, কারণ আমি বিমানবন্দরে কাজ করেছি বলে। বিমানের যেটা যেখান দিয়ে ফ্লাই হয় এরকম একটা জায়গা, যে এটার উপর দিয়ে বিমান গিয়ে এরকম উড়ে যায়,
তো এরকম এই যে রাস্তাটা এটা কংক্রিটেড থাকে, একদম ঝকঝকে থাকে। এই কংক্রিটেড রাস্তাটা পাশে সবসময় বাগানের মতন বা ঘাসের মতন থাকে, তার মাঝখান দিয়ে রাস্তা বানাতে হয় যেটা সলিড, কোনো পিচের গল্প নেই, এটা একদম কংক্রিটেড রাস্তা বানাতে হয়। কোনো ফাটল ভাঙা চোরা কোনো টুকরো টাকরা থাকলে কিন্তু বিমানের ক্ষতি হতে পারে। ধরুন একটা বিমান উঠতে গিয়ে তার একটা টুকরো ভেঙে পড়লো, সেটার উপর পরের বিমানটা যেতে গিয়ে তার টায়ার পাঞ্চার হয়ে গেলে কিন্তু বিমান ধ্বংস হতে পারে। ফলে ওখানে সবসময় ওই জায়গাটার নাম হচ্ছে টারম্যাক, শব্দটা আবার শুনে নিন, টারম্যাক। টারম্যাকে কিন্তু সবসময় লোকজনকে খাড়া থাকতে হয়, সেদিনকে কোনো লোক ছিল বলে জানা যায়নি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পাখির উৎপাত, যেটাকে সন্দেহ করা হচ্ছে একটা, যে পাখিটা যদি দুটো যে বিমানের সাইডে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের মধ্যে যদি পাখি ঢুকে থাকে, আচ্ছা পাখি যদি ঢুকে থাকে দুটো ইঞ্জিনের মধ্যে ঢুকে গেল, কারণ নিয়মটা হচ্ছে এই ধরনের 787 বোয়িং 787 এর মতন বিমান, ড্রিমল্যান্ডার যেটাকে বলা হয়, ড্রিমলাইনারের যে কোনো একটা যদি আপনার মানে ইঞ্জিন খারাপ হয়ে যায়, দ্বিতীয় ইঞ্জিন সঙ্গে সঙ্গে চালু হয় এবং একটি ইঞ্জিনে আপনি লন্ডন অব্দি পাড়ি দিতে পারবেন। তাতে এটা তো মনে হয় যে দুটো ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকেছিল কি? আচ্ছা ধরে নিন পাখি যদি ঢুকে থাকে, তা পাখি এলো থেকে? প্রথম কথাটা হচ্ছে বিমানবন্দরে অনেক সময় পাখি থাকে, কিন্তু আহমেদাবাদে সব থেকে বেশি পাখির উৎপাত, এবং সেটা দীর্ঘদিন ধরে সেটা বলা হচ্ছে, প্যাসেঞ্জাররা বলেছে, পাইলটরা বলেছে যে পাখি এত আসছে কেন, পাখি সরানো হোক। কিন্তু সে পাখি সরাবে কেন? এবার দেখুন এই যে টারম্যাকটা যেটার উপর দিয়ে বিমান ওড়ে, এই যে এখান দিয়ে ওড়ে সেই সলিড রাস্তাটা আপনারা দেখেছেন এয়ারপোর্টে, তার দুদিকে মাঠ থাকে, মাঠের মতন না ঘাসের মতন থাকে। সেই ঘাসগুলোকে 3 ইঞ্চির বেশি বাড়ানো যাবে না। এটা অনিকেত দাকে ধন্যবাদ দিই, 3 ইঞ্চির বেশি বাড়ানো যাবে না। কেন জানেন? যে বর্ষাকাল না হলো যে ঘাসগুলো যদি 3 ইঞ্চির বেশি বড় হয়, তাতে পোকা আসে, ঘাসের মধ্যে আশ্রয় নেয়, এবং পোকা আসলে অটোমেটিক্যালি পাখিরা আসে ওই পোকাগুলো খেতে। ফলে এই যে টারম্যাকের সাইডে থাকা যে ঘাস, সেটা সবসময় ছেটে পরিষ্কার করে দিতে হয়, যাতে তাতে পোকা না দাঁড়ায়, এবং পোকা থাকলেই পাখি আসবে, এবং পাখি আসলে পাখির যখন তখন ওই প্লেনের ঝাপটাতে উঠতে গিয়ে অনেক সময় ইঞ্জিনের মধ্যে ঢুকে যায়। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনেকগুলো কজ অ্যান্ড রিজন আপনাদের কাছে দিলাম। আপনারা বলতে পারেন যে একটা বিমান নরেন্দ্র মোদী যখন ওড়েন, কয়েক হাজার কোটি টাকার সেই স্পেশাল ফ্লাইট, আজকেও তিনি কোথায় গেছেন, আজকে না গতকাল গেছেন, তো তার বিমান ছাড়ার আগে অন্তত 100টা লোক বিমানের ছানবিন করে। এই বিমানকে অ্যাটাক করা যায় না, এই বিমান কোনো সময় ধ্বংস হবে না, এমন কস্টলি সিস্টেমে কিন্তু এই বিমানটা তৈরি, এবং এয়ারবাস বা বোয়িং এর ধাতেই। তো এই বিমানের মতন তিনি ইম্পর্টেন্ট পার্সন। তাহলে আমার কথাটা যে জেনারেল পাবলিক তারা বিরাট পয়সা দিয়ে যাচ্ছে, তাদের বিমান কেন ছানবিন করা হবে না? তাদের জীবনের কোনো রেসপন্সিবিলিটি নেই? তো ফলে দেখা যাচ্ছে যে এই যে বিমানে যারা যাত্রী ছিলেন, তাদের প্রত্যেকের পেছনে যে সময়টা দেওয়া উচিত ছিল বা তাদের সুবিধা অসুবিধার জিনিসটা দেখা উচিত ছিল, সেটা তো দেখা হয়নি। প্লাস বিজয় রূপানীর মতন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ছিলেন, এবং নরেন্দ্র মোদী তাকে সরিয়ে দিয়েছিলেন। কে বলছে 27,000 কোটি টাকার কি একটা ঘাপলা আছে? এটাও একটা জানার ব্যাপার। তো বিজয় রূপানীর বডি খুঁজে পাওয়া যায়নি। কালকে রোববার দিন বিকেলের পর তার বডি না, তার দেখে ডিএনএ দেখে কোন রকমে বোঝা গেছে এটা বিজয় রূপানী হতে পারে। এমন বিভৎসভাবে পুড়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো মূল্য নেই জীবনের? আমি বলছি না যে বিজয় রূপানী যাচ্ছে বলে চেক করাবে, কিন্তু তার সিকিউরিটির কোনো মূল্য নেই। এটা অমিত শাহ হলে কি হতো? তো ফলে টোটাল ইরেসপন্সিবিলিটি অফ এয়ারপোর্ট অথরিটি অ্যান্ড আহমেদাবাদ এয়ারপোর্ট, এবং এয়ার ইন্ডিয়া বিমানের মধ্যেও যদি গন্ডগোল থাকে, তারও দায়িত্ব নিতে হবে কিন্তু আহমেদাবাদ বিমানবন্দরকে। কাজেই আমি এই অনুষ্ঠান থেকে স্ট্রেট আওয়ে দাবি করছি যে এগুলো ছানবিন করতে গেলে সবসময় পিছলে পালিয়ে যাবে এই লোকটি, অর্থাৎ গৌতম আদানিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং গৌতম আদানিকে গ্রেপ্তার করার দাবি তুলুক সারা ভারতবর্ষের সুস্থ মানুষ, আপনি আমি আমরা প্রত্যেকে। তা নয়তো কিন্তু এটাও 22টি বিমান দুর্ঘটনার মতন এটাও কিন্তু আন্ডার টেবিলে চলে যাবে, কিচ্ছু ধরা পড়বে না। কারণ আদানিকে ধরার মতন বুকের পাটা কারণ নেই, তিনি তো মোদির পোষ্যপুত্র আর কি বলা যেতে পারে। তো ফলে তাকে ধরবে এমন বুকের পাটা কারণ নেই, কিন্তু তবু দাবি তুলতে ক্ষতিটা কোথায়? আপনারা দেখুন, যেদিনকে পার্লামেন্ট খুলবে বা পার্লামেন্টে যেদিন থেকে যাতায়াত হবে, সেদিন থেকে তাণ্ডব হবে এই বিমান নিয়ে। আর যদি না হয়, তাহলে মনে হবে যে চুরি পড়া কতগুলো লোক বসে আছে। আমি অন্তত তৃণমূলের সাংসদদেরকে বলবো
যে তারা দায়িত্ব নিক অন্তত এই বিমান দুর্ঘটনার ব্যাপারে ছানবিন করতে। এবং ডেফিনেটলি মহুয়া মৈত্র যেরকম আদানির পেছনে একেবারে হাত ধুয়ে লেগেছিলেন, সেরকম মহুয়া মৈত্রকে সজাগ করা হোক এই বিমান দুর্ঘটনার ব্যাপারে। আদানি কি করবে না করবে পরের ব্যাপার, আদানির রাইজিং এর পেছনে কজ অ্যান্ড রিজন গুলো বললাম, আদানিকে গ্রেপ্তার করা হোক, এক ও একমাত্র দাবি। শেষ করছি, ভালো থাকবেন, ভালো যাক আপনার দিনটা। খুব খারাপ সময় চলছে, তার মধ্যেও আপনাদের ভালো থাকুন এই আবেদনকে শেষ করছি। নমস্কার, আদাব।